আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমান সাহেবকে ভিজিট করতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। আর এই বিশেষ অতিথি হাতে একটা লজেন্স নিয়ে এসেছেন। সেই লজেন্সটা হলো যে বাংলাদেশের উপর তারা ট্রাভেল ব্যান ৩ নাম্বার লেভেল থেকে ২ নাম্বার লেভেলে করেছেন। এই যে পুরো ভিজিটটা হয়ে গেল, এটার ১০১টা ত্রুটি আসলে যে কোনো প্রফেশনালের চোখে পড়বে, সেটা নিয়ে আলোচনা করব এবং সার্বিকভাবে পুরো বিষয়গুলা তুলে ধরবো। বন্ধুরা দেখুন, এই লজেন্সটা এতটাই মানে একটাই লজেন্স, যা আর কিছু নাই। সার্জিও গর সাহেব পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের সাথে ভিজিট করার পরও ওনার যে ইয়ে দিয়েছেন, ওনার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এটা বলেছেন যে বাংলাদেশ থেকে এখন ট্রাভেল ব্যান তুলে নেওয়া হলো। তারেক রহমান সাহেবকেও একই লজেন্স উনি দিলেন। আর ট্রাভেল ব্যানটা কি? ট্রাভেল ব্যান তো এটা ইউএস যাকে তাকে দেয়, এবং এটা দিয়েছিল ইউনূসের আমলে, যে লেভেল 3, যে বাংলাদেশ একটা অত্যন্ত বিপজ্জনক কান্ট্রি। আমি মনে করি বাংলাদেশ সেরকম বিপজ্জনক এখনো রয়ে গেছে। জঙ্গিদের দ্বারা শাসিত, জঙ্গি ভারাক্রান্ত, জঙ্গির উপদ্রবে আক্রান্ত, সন্ত্রাসে আক্রান্ত একটা রাষ্ট্র বাংলাদেশ। সেখানে ট্রাভেল ব্যান ৩ থেকে ২-এ নামিয়ে ইউএস আসলে এটা কি দিল আমি এখনো বুঝলাম না। যে একটা সুপার পাওয়ার আসলে যখন দেখেন তাদের টাকা পয়সার এতটাই অভাব, এবং তারা নিজেরা এমন একটা সিস্টেম গড়ে তুলেছিল, শুধু যুদ্ধ সরঞ্জাম তৈরি করার একটা ইকোনমি, মার্কিন যুক্তরাষ্ট্র। সেই রাষ্ট্র এখন আর কিছু দিতে পারে না কাউকে। সেই রাষ্ট্র এমন একটা ব্যবস্থা তৈরি করেছে তার অস্ত্র গোলা বারুদের কারণে এবং নিজস্ব অভ্যন্তরীণ কিছু ভালো ব্যবস্থার কারণে সে সারা বিশ্বে ১ নাম্বার ক্ষমতাধর হিসাবে এখনো টিকে আছে। কিন্তু যেই সরকারকে সে ফেলে দিয়ে নতুন সরকার আনলো, যেই রাষ্ট্রে সে এখন বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা, সেই বিনিয়োগের তার কোনো সক্ষমতা নাই, এবং সেটা সে কিছু দিতেও পারছে না। কি করুণ অবস্থা না গোর সাহেব এবং তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেবের। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যে এটা আমি আগেও বলেছি, যে ডোনাল্ড ট্রাম্প সাহেব অনেকটা অবুঝের মতো সারা পৃথিবী থেকে টাকা তোলার জন্য উনি এই ওনার যে কি বলে এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড, যেটা ইউনূস তারেক রহমান সবাইয়ের মাধ্যমে বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছেন, সেটা করেছেন এবং কোথাও সফল হতে পারেন নাই। একটা চুক্তিও করতে পারেন নাই বাংলাদেশ ছাড়া কারোর সাথে। চিন্তা করুন, ২৪-এর জঙ্গিরা যদি আমাদের রাষ্ট্রটা দখল না করতো, তাহলে তো এটাও সম্ভব হতো না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আসলে কোনো কিছুই জিতে নেই এখন পর্যন্ত। শুধু ওই যে 14টা বোয়িং বিমান তারেক রহমান সাহেব কিনেছেন, সেটা ছাড়া। যা হোক, আমি যেই জিনিসটা আগে একটু বলে নেই, যে গর সাহেব ফাইনালি তারেক রহমান সাহেবের সাথে মিটিং করলেন। মিটিং করার পরে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি তাদের ফেসবুকে একটা প্রেস রিলিজ ছেপেছে। সেই রিলিজটা নিয়ে আগে একটু আলোচনা করব, তারপরে গর সাহেবরা এটা নিয়ে কি বলছেন সেটা আলোচনা করব। প্রেস রিলিজে বলছেন তারেক রহমানকে গর সাহেব প্রশংসা করছেন, মার্কিনিরা প্রশংসা করছে, এবং ভালো কথা, প্রশংসা তো করবেই। তারেক রহমানের মতো প্রধানমন্ত্রী পেলে আমেরিকানরা প্রশংসা করে, কিন্তু একটা বলিষ্ঠ প্রধানমন্ত্রী পেলে আমেরিকানরা প্রশংসা করে না, তাকে ঠেলে ফেলে দেয়। এটা কেন হয় বলেন তো? কারণ একটা দুর্বল প্রধানমন্ত্রীর সাথে যে কোনো ব্যবস্থা, মানে তারা সবসময় দুর্বল চায়, এটা সবাই জানে, যে দুর্বলকে আসলে নানান ধরনের আপনার মিসট্রিট করা যায়, দুর্বলকে এক্সপ্লয়েট করা যায়, সেই জিনিসটাই হচ্ছে। এছাড়া ওই যে গর সাহেব যেটা ট্রাভেল ব্যান তুলে নিয়েছেন, ট্রাভেল ব্যান ইউএস এর ৩ রকম আছে। যে ৩ নাম্বারটা হলো যে এখানে যেতেই পারবা না মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের বলে। ২ নাম্বার ট্রাভেল ব্যান মানে হলো যে ২ নাম্বার লেভেল হলো যে এইখানে যেতে পারো, চিন্তা ভাবনা করে যাও। আর ১ নাম্বার হলো সেটা বলে যে এখানে তোমরা মোটামুটি ন্যূনতম কি বলে ন্যূনতম সাবধানতা অবলম্বন করে যাও। এই হলো মার্কিনীদের ৩টা ট্রাভেল
ট্রাভেল অ্যাডভাইজরি লেভেল বলে, লেভেল 3, 2, 1, যেটা আমি সংক্ষেপে বললাম। এখন ঘোষ সাহেব বলছেন এতে বাংলাদেশে আমেরিকান বিনিয়োগ আসবে। সত্য কথা হলো ঘোষ সাহেবও জানেন, আমরা সবাই জানি 1 পয়সাও বিনিয়োগ আসবে না, যদি না সেই বিনিয়োগ থেকে ইনস্ট্যান্ট টাকা তুলে নেওয়া যায়। ইনস্ট্যান্ট টাকা তুলে নেওয়ার কিরকম ক্ষেত্র, ধরেন এই যে গ্যাস ক্ষেত্রগুলোতে যদি বিনিয়োগ করে 2 বছর 5 বছর বিনিয়োগ করে গ্যাস বিক্রি করে চলে যাওয়া যায়, ওইসব জায়গায় যারা থেকে জঙ্গিদের সুরক্ষা করা, মানে জঙ্গি আক্রমণ বা যে কোনো আক্রমণ থেকে সুরক্ষা করা সহজ হয়, সেগুলো তারা করে। কিন্তু বাংলাদেশের যে শিল্প ব্যবস্থা গড়ে তোলা, এই নিয়ে কিন্তু কোনো বিনিয়োগ আসলে বাংলাদেশে এখন কোথাও থেকে আসবে না। তারেক রহমান সাহেব বিনিয়োগ চেয়েছেন, তিনি কিসে বিনিয়োগ চেয়েছেন জানেন? তিনি বিনিয়োগ চেয়েছেন তুলা, সয়াবিন আর কটন, তুলা, সয়াবিন, গমের ওয়্যার হাউস, গুদাম বাংলাদেশে নির্মাণ করার জন্য। চিন্তা করেন, মার্কিনীদের কাছে তারেক রহমান সাহেব তুলা, গম আর সয়াবিন তেলের গুদাম বানানোর অনুরোধ করে। মাননীয় প্রধানমন্ত্রী একটা গাড়ির কারখানা করার জন্য বলেন, ওরা তো ওদের যে বড় বড় গাড়ির ইন্ডাস্ট্রিগুলো ছিল, জেনারেল মোটরস, ফোর্ড, এই গাড়িগুলোও এখন আমেরিকাতে বানাতে পারে না, বিভিন্ন দেশে বানায়। বাংলাদেশে একটা ফোর্ড গাড়ির কারখানা করুক, একটা জেনারেল মোটরসের কারখানা করুক, কিংবা ওরা যে জিনিসটা আপনার কাছে বিক্রি করছে, সেই বোয়িং, তার নাক, কান, গলা ইত্যাদি খুচরা যন্ত্রাংশের একটা কারখানা বাংলাদেশে করুক, সেটা চান। কিন্তু আপনাকে চাইতে হচ্ছে কি তেল, তুলা আর গমের গুদাম। এরও কারণ আছে, কারণ হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র তো সেই গোলামি মাধ্যমে তুলা, তেল, গম বিক্রি চাপিয়ে দিয়েছে না বাংলাদেশের উপর। এখন তারেক রহমান সাহেবের ওগুলা সংরক্ষণে রাখার জন্য গুদাম দরকার, সেই গুদামে ইনভেস্টমেন্ট করার কথা বলছে। আসলে চিন্তা করেন আপনারা, তারেক রহমান স্যার তারেক রহমান, কি পরিমাণ দুর্ভাগ্য আপনাদের। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের 1 নাম্বার সুপার পাওয়ার কে আপনার এই যেটা আপনি ভুটানের কাছে চাইলেও আপনাকে বানিয়ে দিবে। ভুটান, নেপালের কাছেও চাইতে পারেন আর কি, জানি না নেপাল পারবে কিনা, তো ভুটান পারতে পারে। আর আশেপাশের দেশগুলো, থাইল্যান্ড, ইন্ডিয়া, এরা তো আপনাকে এসব গুদাম বানিয়ে দিতে পারবে। চাইলে বোধহয় বাংলাদেশেরও কেউ কেউ এই গুদাম বানাতে পারে। অবশ্য গুদামের কথা বলে আপনি যদি তেল, সয়াবিন আর কি গম আনা যদি ডিলে করতে পারেন, তাহলে আমি আপনাকে সাধুবাদ দিব, যেভাবে আপনার হাত পা বেঁধে রেখেছে। কারণ এইসব পচা জিনিস তো মার্কিনীরা নিজেরা খাবে না, আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, গম নাকি বঙ্গোপসাগরে ফেলে দেয় প্রতি বছর, সেই গম, সেটা এখন আর 2 কদম বাড়িয়ে এখন বাংলাদেশে বিক্রি করে দিচ্ছে। এসব খবর তো আসছে, একটু সাবধানতা অবলম্বন করেন স্যার। যদি সেই সাবধানতার জন্য আপনার এই গুদামগুলা নির্মাণের কথা বলেন, তাহলে ঠিক আছে। আরেকটা জায়গায় তারেক রহমান সাহেব অনুরোধ করেছেন যে আইটি সেক্টরে মার্কিনীদের বিনিয়োগ করার জন্য। সেখানে অবশ্য ঘোষ সাহেব একটা কথা বলছেন যে বাংলাদেশকে তিনি সিলিকা প্যাক্সের অধীনে দেখতে চান। সিলিকা প্যাক্স হলো মার্কিনীরা এই যে আইটি, এআই, কম্পিউটার, এই সংক্রান্ত তাদের যে প্রযুক্তি আছে, সেই প্রযুক্তিতে সহযোগিতা বা যেসব রাষ্ট্রকে সাথে তারা ব্যবসা বাণিজ্য করে, জিনিসপত্র বিনিয়োগ, এগুলার একটা, অর্থাৎ আইটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতা সংক্রান্ত তারা একটা ভার্চুয়াল, এখনো প্র্যাকটিক্যাল না, ভার্চুয়াল অ্যালায়েন্স হিসাবে বাংলাদেশকে দেখছে। এখন এটা করে বাংলাদেশে কি ওই যে ড্রোনের ফ্যাক্টরি করা বা এগুলো, এটা অবশ্য সুদূর পড়া হতে, ওরা কিছুই করবে না, বাট কথাটা খুশি করেছে, তারেক রহমানকে খুশি করতে পারে। এই তো ফরেন মিনিস্ট্রি যে কাগজ ছেপেছে, এর মধ্যে এর বেশি কিছু নাই, এগুলাই হলো তথ্য। আর সার্জিও গরের তরফ থেকে যেটা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ফেসবুকে, সেখানে আসলে একটাই কথা বলেছে যে তারেক রহমান সাহেবের উপর তারা অনেক ভরসা করছেন। মানে যা লিখেছে এই কথাগুলোর একটা লাইন আসে যে তারেক রহমান সাহেবকে ওনারা পছন্দ করেন, অনেক অনেক ভরসা করছে। আবার মিটিং এর সময় আমরা দেখলাম যে তারেক রহমান সাহেব কর্নেল গাদ্দাফির মতো লিবিয়ার যে সাবেক একনায়ক ছিলেন, তার মতো উনি একটা চেয়ারে বসে আছেন একজন মহারাজের মতো, আর ওনার ডান দিকে গেস্ট ওই যে একটা লাইনে বসিয়ে রেখেছেন। এটা কিন্তু স্যার আপনি ঠিক করেন নাই তারেক রহমান স্যার। আপনার গেস্ট যেই হোক, তাকে আপনি যে চেয়ারে বসেন অন্তত সেরকম একটা চেয়ার দিবেন। আর আপনার যদি বসতে অসুবিধা হয় তো সবাই বুঝবে, আপনি তাকে একটা ভালো চেয়ার দিয়ে অন্যদের থেকে একটু আলাদা করবেন।
এই সৌজন্যটুকু কিন্তু আপনার লোকজন করতে পারলো না। সবাই এখন আপনার হাফ হাতার শার্ট দেখাচ্ছে, যে হাফ হাতার শার্ট পরে আপনি আপনার গেস্টের সাথে মিটিং করছেন, মার্কিনী গেস্ট, হ্যাঁ, সুটেড বুটেড গেস্টের সাথে আমাদের সহজ সরল, হ্যাঁ, জনবান্ধব প্রধানমন্ত্রী হাফ শার্ট পরে মিটিং করছে। আমি খুব পছন্দ করছি আপনার হাফ শার্ট দেখে, আপনাকে আমার একেবারে খুব ভালো লেগেছে। কিন্তু আপনার যদি গত 4 মাসের মার্চ, এপ্রিল, মে, জুনে যদি আপনি যখন সরকার চালিয়েছেন তখন যদি জিডিপি গ্রোথ ইউনুসের সময় থেকে বাড়তো, ইউনুসের সময় পুরাটাতে হয়েছে 3.5%, ওইখানে হয়েছে আপনার শাসন আমলে এসে 2.2% হয়েছে। সেটা যদি একটু বাড়াইতে পারতেন তাহলে হয়তো এগুলো আসলে কাজে লাগতো। এখন তো আপনার টাকা দরকার, টাকা মার্কিনীরা দিবে না, চাইনিজরা দিবে। চাইনিজদের আছে, চাইনিজরা আসলে সেটা দিতে চাইবে না। মার্কিনীদের সাথে যদি আপনাদের এইরকম ধরম মহরম হয় তাহলে দেখেন কতটা নাজুক অবস্থায় আপনারা আছেন। আপনাদের শারীরিক যে প্রোটেকশন বা নিরাপত্তা দরকার, দৈহিক প্রোটেকশনটা কি? আপনার নিরাপত্তা, খলিল সাহেবের নিরাপত্তা, ইউনুসের নিরাপত্তা, কিংবা 24-এর জঙ্গি হাসনাত, সার্জিস, নাহিদ, এদের নিরাপত্তার জন্য আপনার মার্কিন যুক্তরাষ্ট্রকে দরকার। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সহ একসাথে ঢুকে সন্ত্রাসবাদের মাধ্যমে আপনারা শেখ হাসিনাকে পরাজিত করেছেন। আবার আপনাকে টাকা দরকার, টাকার জন্য তো আপনার কাছে চীনের কাছে যেতে হয়। কারণ গোর সাহেব তো একটা লজেন্স নিয়ে এসেছেন, দেখেন সেই লজেন্সটাও সে কিন্তু আমেরিকাতে বানায়নি, বাংলাদেশে বানিয়েছে। লজেন্সটা কি? ট্রাভেল ব্যান তুলে নিলাম, হ্যাঁ, তোমার রাস্তায় কাদা ছিটিয়ে দিলাম, এখন বললাম যে এই রাস্তায় এখন আর কাদা নেই। হাস্যকর এবং পুরো জিনিসটা, এবং মার্কিনীদেরকেও আসলে দেখেন মার্কিনীরা কতটা হতাশাব্যঞ্জক পর্যায়ে আছে, যেই জন্য তারা ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে হিমশিম খায় নানান দিকে। সারা বিশ্বে মার্কিনীদের এখন কোন দৃষ্টিতে দেখবে মানুষ, তাদের দুরবস্থা কোন দৃষ্টিতে দেখবে? কোথাও পারলো না সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশের সাথে পারলো। একমাত্র কারণ বাংলাদেশে আমরা স্বাধীনতার এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা আমাদের সরকারগুলো এই যে 71-এ পরাজিত জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণের দলিলে সই করা, সেই শত্রুটাকে আমরা বাংলাদেশে থাকতে দিয়েছি, তাদের আমরা বৃদ্ধি হতে দিয়েছি, তাদের অর্থনৈতিক বিকাশে আমরা সহযোগিতা করেছি। এখন তারা কিন্তু মার্কিনীদের সাথে যুক্ত হয়ে শেখ হাসিনা সরকারকে ফেলে দিল। ফেলে দেওয়ার রেজাল্ট হলো যে 5 আগস্ট 2024 সালের বাংলাদেশের একজন মানুষের পকেটে 100 টাকা যেটা ছিল, আজকে সেটা বাংলাদেশের মানুষের পকেটে 40 টাকা হয়ে ধরা দিয়েছে। চিন্তা করেন কোথা থেকে কোথায় নামিয়ে নিয়ে এসে একটা দেশকে মাত্র 2 বছরে। আর সেই প্রেক্ষাপটে সার্জিও গোর বাংলাদেশ সফর করলেন। এই সফর নিয়ে এত হাইপ হয়েছে, এত কথাবার্তা হয়েছে, চারিদিকে এত আলোচনা হয়েছে। এই ধরনের কত সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় হয়ে গেছে, কেউ টেরই পায় নাই। এই যে এত হাইপ হয় না কোনো কিছু নিয়ে, এটা কিন্তু স্যার তারেক রহমান আপনার জন্য ভালো না। আমরা জানি আপনার পিআর টিম ভালো, শেখ হাসিনার কোনো পিআর টিমই নাই। তারপরেও দেখেন ওই যে হাইপ তুলে এইসব কি বলবো, যে শুধু চমক এবং আপনার বিজ্ঞাপনের জোরে আপনার বিপদটা আপনি তারেক রহমান স্যার আপনি একটু চিন্তা করে দেখুন। আজকে আপনার লোকজন, হ্যাঁ, এই আপনাকে চেয়ারটা কিভাবে অ্যারেঞ্জ করতে হবে একজন বিদেশি গেস্টের সামনে, সেটাও কিন্তু আমাকে এই আপনি আপনাদের কারণেই তো আমি রিফিউজি হয়ে গেছি। একজন রিফিউজি কিন্তু পরামর্শ ছাড়া আপনার চলতেছে না। আমি নিশ্চিত আগামী বৈঠকে আপনার চেয়ারের এই পজিশন চেঞ্জ হয়ে যাবে। আমি ফরেন মিনিস্ট্রিতে দেখেছি অনেক কিছু এইভাবে, আমি ইউটিউবে বললে চেঞ্জ হয়ে যায়। আর যদি চেঞ্জ না করেন সেটা তো আপনি সেই ভুল ক্যারি করবেন। ভুলটা তো খুবই নগ্ন, সবার চোখে দেখা যায় যে এইরকম মানে সামান্য একটা বিষয় কিন্তু অনেক বড় ভুল করে ফেলেছে। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি যে আপনার সেই মনে হচ্ছে যে আপনারা সত্যি একটা বিপ্লবী করেছেন বা একটা দেশ স্বাধীন করেছেন। বঙ্গবন্ধু 1972 সালে যেই অবস্থায় আপনার মনে হচ্ছে সেই অবস্থায়, আপনাকে পরামর্শ দেওয়ার কেউ নাই, কিভাবে বসাবেন, কোথায় কি করবেন, হ্যাঁ, কি পড়বেন, কোনো কিছুতে পরামর্শ দেওয়ার আপনাকে একটা লোক নাই। এগুলো একটু চিন্তা করে দেখবেন স্যার, এবং আপনি বুঝবেন এগুলো যদি চিন্তা করে আপনার সীমাবদ্ধতাটা আপনি যদি সত্যি সত্যি অনুভব করেন এবং সচেতন হন, আপনার জন্য মঙ্গল হবে। আমি কিন্তু আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এবার আমার বন্ধুদের জন্য কথা বলি। অনেক বন্ধু বলেন যে আপনি হাসবেন না, আপনি তথ্য দিবেন, অথচ দেখেন আমার প্রতিটা ভিডিও বক্তব্যে এত তথ্য থাকে। আপনি দেখবেন যে অন্য কোনো ভিডিও কেউ কিন্তু এসব তথ্য দিতেই পারবে না, দিবে কোথা থেকে, ওরা তো জানেই না। তারপরও বলেন যে আরো তথ্য, আরো আর বলে হাসবেন না। ভাই একটু আনন্দ করব না, এত সার্কাস চলছে বাংলাদেশে, হ্যাঁ,
আমার সাথে আপনারাও একটু হাসেন, এই হাসার নিন্দা না করে, কিন্তু কন্টেন্ট যেটা সেটার মূল্য তো যারা বোঝার বোঝেন, আর যারা এগুলো দেখেন না পুরোপুরি তারা বলেন যে হাসেন কেন। হাসি তো থামাবো না, তাই না? হাসবো না, আমরা এখন হাসতেও পারবো না ভাই। আপনারা কি বলেন? আপনারা তো হ্যাঁ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তো এখন হাসার দিন এসছে তো আমাদের। আমরা অনেক হাসবো। আমরা দেখেছি আমাদের সাথে কি নিষ্ঠুরতা করা হয়েছে, জঙ্গি দিয়ে মানুষ পিটিয়ে মেরে ফেলা হয়েছে, হিন্দু একটা ছেলেকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী আজকে ঘর বাড়ি ছাড়া, তারপরে এরা এসে সার্কাস করছে। এখন তো সবার আমাদের হাসার দিন। আমরা যেদিন রাষ্ট্র দখল করব, আবার দখল তো আমরা করব না, আমরা শাসনের জন্য ঢুকবো, সেদিন আমরা এই আনন্দ থেকে আমরা তখন অন্য ধরনের আনন্দ করব। এখন আমরা আনন্দ করব যে শত্রুরা বাংলাদেশ দখল করেছে, যেই শত্রুরা আমাদের উচ্ছেদ করেছে আমাদের বাড়িঘর থেকে, তাদের দুরবস্থা দেখে আমরা অবশ্যই হাসবো। হাসবো না কেন? আমার সাথে আপনারাও হাসবেন। হাসিটা তো ওদেরকে করুণা করে, ওদের দুরবস্থা দেখিয়ে দিয়ে, হ্যাঁ, সেই হাসিটা হাসতে দিবেন না? কি বলেন যে আপনারা? সবাই ভালো থাকুন। এবং আরো তারপরে মন্তব্য লিখতে কাউকে কিন্তু আমি উৎসাহ দেই আপনাদের। আমি বলছি না যে আপনারা কোনো মন্তব্য লিখবেন না, লিখবেন, এবং আরো কি কি জানতে চান, কি ধরনের, এবং বক্তব্যগুলোর উপর আলোচনা করবেন। কোনো জায়গায় যদি মিথ্যা বলি, কোনো জায়গায় বলি গুজব রটাই, কোনো জায়গায় যদি তারেক রহমান সাহেবের যদি অন্যায্য সমালোচনা করি, সেগুলো বলবেন। সেগুলো তো কেউ বলেন না। বিএনপির কেউ এসে সুইপিং কমেন্ট করেন, মোদির উপর একটা গালি দিয়ে চলে যান, আর কেউ বলেন যে আপনি হাসবেন না। হাসবো না কেন? আমরা হাসবো। ওরা আমাদেরকে হাসাচ্ছে, আপনি দেখছেন না কি কত সার্কাস করছে, জঙ্গিগুলাকে মানুষ পিটাচ্ছে। হ্যাঁ, যেই জঙ্গিগুলা এত নিষ্ঠুর, আপনি হাদির মতো একটা নিষ্ঠুর জঙ্গি পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন? লাদেনও তো ইচ্ছে অনেক ভালো ছিল। এই হাদি, নাসির দেখেন, নাসির মির্জা আব্বাসকে প্রায় মেরে ফেলেছে। এই লোকটার আজকে আর কোনো খবর নাই বাংলাদেশে। এই জঙ্গিগুলার দুরবস্থা দেখে আপনি কাঁদবেন? আপনি হাসেন আমার সাথে, সবাই হাসেন। আসুন আমরা সবাই এদের দুরবস্থা দেখে তারেক রহমান সাহেবের জন্য আমি সহানুভূতিশীল, কিন্তু উনি তো আমাদের কথা শোনেন না। উনি তো আবার শোনেন নাসিরউদ্দিন পাটোয়ারির কথা। আমরা হাসবো না, কি করব? কথাও শুনবে না তারা। আমাদের উপদেশ যেগুলো ওনাদের ভালোর জন্য নেই, সেটা যখন না নেয়, যখন তারা হাসির অবস্থা তৈরি করেন, আমরা তো অবশ্যই হাসবো। আগস্ট আমাদের শোকের মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহাদাত বরণকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আগস্ট আসলেই বাংলাদেশে ষড়যন্ত্রের ডালপালা ছেয়ে যায়। আগস্ট আসলেই রাজাকারের বাচ্চারা নাচানাচি শুরু করে, কারণ আগস্টে তারা এই জাতির জন্মদাতাকে হত্যা করেছিল। আগস্টে তারা বারবার চক্রান্ত করে, এবং সেই চক্রান্তে অনেক সময় আওয়ামী লীগ হেরে যায়, যেটা 2024 সালের 5 আগস্ট হয়েছিল। গতকাল একটা সংবাদ দেখার পর বাংলাদেশের রাজাকারের বাচ্চাদের ঘরে ঘরে ঈদের আনন্দ দেখতে পাচ্ছি। কেন লেগেছে এই ঈদের আনন্দ বলতেছি, তার আগে একটা বিষয় বুঝার চেষ্টা করি চলেন। রাজনীতির ময়দানে সব সময় কোলাহল আমরা দেখি, এটাই কি শেষ কথা? কখনো কখনো নীরবতা গর্জনশীল বার্তা দেয় না? মানে নীরবতা সব সময় কি পরাজয়ের কারণ হয়? না, অনেক সময় নীরবতা আরো ভয়ঙ্কর ভাবে ফিরে আসতে সহায়তা করে। চারদিকে যখন কোনো বার্তা থাকে না, প্রকাশ্যে যোগাযোগ বন্ধ থাকে, নেতাকর্মী সমর্থকদের সাথে সরাসরি যোগাযোগ হয় না, তখন অনেকেই, বিশেষ করে রাজাকারের বাচ্চারা, এটাকে দুর্বলতা মনে করে ভুল করে। কিন্তু তারা রাজনৈতিক ইতিহাস, মনস্তাত্ত্বিক খেলার গভীরতা বুঝে না। আর যারা বোঝে তারা জানে বড় কোনো ঝড়ের ঠিক আগ মুহূর্তে প্রকৃতিতে এমন একটা নিস্তব্ধতা নেমে আসে, যেটা পরবর্তীতে ভয়ঙ্কর আকার ধারণ করে। একটা উদাহরণ দিই, ওয়ার্ল্ড রেসলিং WWE, এটা তো আপনারা দেখেন অনেকেই। এখানে একজন বিখ্যাত প্লেয়ার আছে আন্ডারটেকার যখন রেসলিং রিং এ আসার ঠিক আগ মুহূর্তে অন্ধকার হয়ে যায় না? একদম পুরো স্টেডিয়ামের বাতি একদম নিভে যায়, চারদিকে সবাই কেমন একটা নীরব হয়ে যায় না? প্রতিপক্ষ অর্থাৎ রেসলিং রিং এ আরেকজন যে প্লেয়ার থাকে বা আরো কয়েকজন প্লেয়ার থাকে, তারা অনেক আতঙ্কিত থাকে না? অপেক্ষা করে না যে কখন কোন দিক থেকে আন্ডারটেকার চলে আসে। এরপর যখন আলো জ্বলে, তখন দেখা যায় আন্ডারটেকার রেসলিং রিং এর উপরে তার পেছনে বা সামনে দাঁড়িয়ে আছে, এবং খপ করে গলাটা ধরে বসে না, গলা চাপ দিয়ে ধরে আছাড় দেয় না? রাজনীতি ঠিক তেমনি। বর্তমান সময়ে দেখা যাওয়া এই রাজনৈতিক নিস্তব্ধতা একটা গভীর রাজনৈতিক মাইন্ড গেম। শব্দের চেয়ে দীর্ঘ অপেক্ষা এবং অপেক্ষার চেয়ে অনিশ্চয়তা মানুষের মনে অনেক বেশি প্রভাব ফেলে, এটা বিশ্বাস করেন তো? ডিসেম্বর মাস যত ঘনিয়ে
নিয়ে আসছে, এই নিস্তব্ধতার গুরুত্ব তত বৃদ্ধি পাচ্ছে। গতকাল ভারতের লোকসভায় পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির প্রতিবেদনে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ভারতের সুনির্দিষ্ট নীতির আলোকে কোনো বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বকে তাদের ভূখণ্ডে থেকে, অর্থাৎ তাদের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতা কিংবা কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয় না। এটা একটা আইন। ভারতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবস্থান সম্পূর্ণভাবে মানবতাবাদী আশ্রয়ের নীতিমালার উপর ভিত্তি করে অনুমোদিত এবং সর্বদলীয় বৈঠকের মাধ্যমে এই নীতিগত অনুমোদন হয়েছে। এই আইনগত এবং কূটনৈতিক প্রটোকলের কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে বসে প্রকাশ্যে রাজনৈতিক সমাবেশ, সংবাদ সম্মেলন কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না। তিনি কিন্তু ভারতে বসে কোনো সভা সমাবেশ, প্রেস কনফারেন্স করেন না। আর এই যে স্ট্যান্ডিং কমিটি প্রতিবেদন দায়ের করেছে, এর বিরুদ্ধে কিংবা এর পক্ষে ভারত সরকার, অর্থাৎ ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকার বিজেপি সরকার কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, কোনো কিছু বলেনি, কোনো কিছু সিদ্ধান্ত নেয়নি। যদি সিদ্ধান্ত নেয় যে শেখ হাসিনা ভারতে বসে কোনো প্রকার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না, তাতে কি হবে? কি হবে তাতে? এটা যে একটা পলিসি, এটা কি রাজাকারের বাচ্চারা বোঝে? এই সংবাদে রাজাকারের বাচ্চারা খুশিতে গদগদ একদম। ওই যে ফ্যাক্ট চেকার একটা আছে না, কদরুদ্দিন শিশির, এই রাজাকারের বাচ্চা একদম গদগদ হয়ে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। কিন্তু রাজাকারের বাচ্চারা জানে না এইটা মূলত আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক নমনীয়তা বজায় রাখার একটা সুনির্দিষ্ট কৌশল। কদরুদ্দিন শিশির, বুঝো কৌশল কি? যখন সরাসরি বক্তব্য বন্ধ থাকে তখন নেপথ্যের কূটনৈতিক আলাপ আলোচনা এবং ভূরাজনৈতিক হিসাব নিকাশ অনেক বেশি জটিল এবং অনিশ্চিত রূপ ধারণ করে। বুঝো নাই ব্যাপারটা? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনৈতিক জীবনের দিকে তাকাও রাজাকারের বাচ্চারা। লড়াই, সংগ্রাম এবং প্রতিঘাতের মধ্য দিয়ে শেখ হাসিনার জন্ম হয়েছে। শেখ হাসিনা থেকে দেশরত্ন হয়ে উঠেছেন 1975 সালের 15ই আগস্ট। সেই কালো রাত্রিতে পরিবারের প্রত্যেকটা সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর উনার যে নিঃসঙ্গতা এবং অনিশ্চয়তা, এই সবকিছুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। সব কাটিয়ে উঠে 1981 সালে দেশে ফিরে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছিল তার রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ। বুঝো নাই রাজাকারের বাচ্চারা? গত 1.5 দশকে উনার পরিচালনায় বাংলাদেশ অর্থনৈতিক এবং সামাজিক অবকাঠামোগত ক্ষেত্রে কি কি উন্নয়ন করেছে, এটা তো বাংলাদেশের মানুষ দেখে না। এটা তো দৃশ্যমান, অদৃশ্য কোনো কিছু তো তিনি করেন নাই। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, এই সেতু নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক চাপ এবং চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে কি পরিমাণ সক্ষমতার প্রমাণ বঙ্গবন্ধু কন্যা দিয়েছিলেন, এটা বলার অপেক্ষা রাখে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, কর্ণফুলী টানেল এবং পায়রা গভীর সমুদ্র বন্দরের মতো অসংখ্য মেগা প্রকল্প সম্পন্ন করে দেশকে আধুনিক রূপরেখা দান করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বোঝো নাই রাজাকারের বাচ্চারা? জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক মঞ্চে তার জোরালো ভূমিকা এবং 2017 সালে লক্ষ লক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া, এই যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, এর কারণে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পুরস্কার তিনি পেয়েছেন। ডিজিটাল বাংলাদেশ, যে ডিজিটাল বাংলাদেশের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বট বাহিনী রাজাকারের বাচ্চারা লম্বা লম্বা লেকচার মানে কমেন্টে এসে গালিগালাজ করে। এই ডিজিটাল বাংলাদেশ গঠনের দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা রক্ষা করা, শেখ হাসিনার শাসনকালে এইসব পদক্ষেপ দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের অর্থনীতি একটা উদীয়মান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। কে করেছিল? রাজাকারের বাচ্চারা। ভুলে গেছো? রাজাকারের বাচ্চারা কদিন পর যখন বাংলাদেশে দুর্ভিক্ষ নেমে আসবে তখন কি খাবি চেয়ে চেয়ে দেখবো আমরা। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান এবং ভারত, চীন, আমেরিকার মতো বড় শক্তির আঞ্চলিক স্বার্থে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংযোগ স্থল। আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম অনুসারে কোন ভৌগোলিক অঞ্চলে ক্ষমতার ভারসাম্যহীনতা কিংবা দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে পারে না, হতে দেবে না। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলা অর্থাৎ 7 সিস্টার্স, এগুলার নিরাপত্তা রক্ষা, সীমান্ত শান্ত রাখা এবং আঞ্চলিক অর্থনৈতিক প্রবাহ অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্ব অতীতে কৌশলগত ভূমিকা পালন করেছে, সামনের দিনেও করবে। বুঝো নাই রাজাকারের বাচ্চারা? যার ফলে প্রকাশ্যে রাজনীতির উপর সাময়িক কূটনৈতিক আইনি বিধিনিষেধ থাকলেও আঞ্চলিক পরাশক্তিগুলার দীর্ঘমেয়াদী নিরাপত্তায় যে হিসাব নিকাশ হবে, সেই হিসাব নিকাশে শেখ হাসিনার কৌশলগত গুরুত্ব অপরিসীম এবং একক। বোঝো নাই রাজাকারের বাচ্চারা? একটি দেশের স্থিতিশীলতা ক্ষণিক উদ্দীপনায় নির্ধারিত হয় না, এইটা নির্ধারিত হয় অর্থনৈতিক সক্ষমতা, আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা এবং আন্তর্জাতিক সম্পর্কের নমনীয়তার উপর ভিত্তি করে। রাজনীতিতে সাময়িক নীরবতা কখনোই স্থায়ী পরিণতি না রে রাজাকারের বাচ্চারা। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব নিকাশ কখনোই শুধুমাত্র দেশের সীমানার ভেতর সীমাবদ্ধ থাকে না রে রাজাকারের বাচ্চারা। ইতিহাস সব
সব সময় বিজয়ী এবং প্রত্যাবর্তনকারীদের মনে রাখে রাজনীতিতে কোনো পতন চিরস্থায়ী নয়, আবার কোনো রাজত্ব চিরকাল অক্ষুণ্ণ থাকে না। পৃথিবীর বহু বিখ্যাত নেতা জীবন রক্ষার জন্য একসময় দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে জনস্রোত এবং সময়ের প্রয়োজনে, সময়ের দাবিতে আবারও একই রাজপথে ফিরে এসেছেন পূর্ণ শক্তিতে। ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, রাজনীতির নেপথ্যের সমীকরণগুলো তত দ্রুত বদলে যাচ্ছে। ক্ষমতার রাজনীতির বাইরে যেসব সাধারণ কর্মী কিংবা সমর্থক অস্থিরতায় দিন কাটাচ্ছেন, তাদের জন্য বর্তমান পরিস্থিতি হলো ধৈর্য এবং কৌশলের পরীক্ষা। অহেতুক অস্থিরতা না দেখিয়ে সময়কে তার নিজস্ব নিয়মে চলতে দেন। এই রাজনৈতিক খেলায় এটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। রাজাকারের বাচ্চারা শুনে নাও, মন খুলে শুনো, কান খুলে শুনো। শেখ হাসিনাকে ঘিরে যে আলোচনা এবং প্রতীক্ষা বজায় রয়েছে, সেইটা দেখে বুঝো না দক্ষিণ এশিয়ার রাজনৈতিক আকাশে পরিবর্তন এবং কূটনৈতিক পুনর্বিন্যাসের প্রক্রিয়া চলমান রয়েছে। আবারও বলছি, ডিসেম্বর যত কাছে আসছে, অপেক্ষার প্রহর তত ছোট হচ্ছে। এখন আর অস্থির হওয়ার সময় নয়, সময়কে তার নিজের গতিতে চলতে দিন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফিরছেন। রাজাকারের বাচ্চারা ঢাক ঢোল সানায় বাজাতে থাক। হঠাৎ করে পূর্ব আকাশে দেখবেন মেঘের ঘনঘটা, অন্ধকারে ছেয়ে আসবে পুরো দেশ, পুরো ঢাকা শহর বজ্রপাত হবে এবং সুনামির মতো প্রত্যাবর্তন করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে সব থেকে সেরা প্রত্যাবর্তন হবে তার। সুতরাং হতাশ হবার কিছু নেই। কাঁদো রাজাকারের বাচ্চারা, কাঁদো, কাঁদো বিহারীর বাচ্চারা, কাঁদো। তোমাদের কান্নার সময়, সামনে আরো কাঁদতে হবে। ধন্যবাদ।